এদিকে আদালতের রায়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের শপথ পড়ানোর দাবি করছেন তারা। রায়ের পর আন্দোলন ৪৮ ঘন্টার জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তবে তিনি দাবি জানিয়েছেন যে দুই উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা। বিদা, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইশরাকের আইনজীবী বলছেন যে সোমবারের মধ্যে শপথ না পড়ালে আদালতের অবমাননা হবে, যেখানে রিটকারী আইনজীবী তিনি বলেছেন যে তারা আবার আপিল বিভাগে যাবেন। একটু বলবেন যে এই যে বিএনপির সমর্থক তারা এখন পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং বলছেন যে ইশরাকের শপথ পড়ানোয় কোনো বাধা থাকলো না, সেই ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলো কীরকম দাঁড়ায়? আইনি প্রক্রিয়াটি যদি বলি তার আগে জানাতে হবে যে এখন পর্যন্ত কিন্তু অনাস্থা বিরাজ করছে এই বিএনপি যেই নেতাকর্মীরা কিংবা ইশরাকের সমর্থকদের মাঝে। তারা শঙ্কা প্রকাশ করছেন আদৌ সেই শপথটি পড়ানো হবে কিনা, এবং আইনি প্রক্রিয়াটাও কিন্তু এটার সাথে আসলে একই বলা চলে। কারণ বলা হচ্ছে যে আপিল বিভাগে আপিল করবে রিটকারী আইনজীবী এই আদালতের আদেশের বিপরীতে। সেক্ষেত্রে এটি কিন্তু প্রক্রিয়াটি স্থগিত হয়ে যাবে। সেক্ষেত্রে শপথটি হবে কি হবে না একটি দোলাচল তৈরি হবে। কারণ নির্দিষ্ট যেই সময়সীমা থাকে সময়সীমার কারণে সোমবারের মধ্যেই শপথটি আসলে পড়াতে হবে। সেক্ষেত্রে খুব সহজে বোঝা যাচ্ছে যদি রিটকারী আইনজীবী এই আইনি প্রক্রিয়ার দিকে যান, অর্থাৎ আপিল বিভাগে যান, সেক্ষেত্রে আবারও স্থগিত হয়ে যেতে পারে। যেই শঙ্কাটি আজকে মাঠে থেকে আমরা দেখেছি যে সাধারণ নেতাকর্মীদের মাঝে ছিল, তারা শঙ্কা প্রকাশ করছিলেন যে আদৌ সেই শপথটি নেওয়ানো হবে কিনা, কিংবা আদৌ সেই দায়িত্বে ইশরাক হোসেন বসতে পারবেন কিনা। সেই ক্ষেত্রে আপনি মাঠে ছিলেন, বলছিলেন যে রায়ের পর এই আন্দোলন ৪৮ ঘন্টার জন্য স্থগিতের ঘোষণাও দিয়েছে। সেই ক্ষেত্রে কি বলছেন যে এই ৪৮ ঘন্টা পেরোনোর পরে তারা কিরূপ সিদ্ধান্তে আসতে পারেন বা কিরূপ পর্যবেক্ষণ করবেন? বিষয়টি এমন হয়ে গিয়েছে যেহেতু আজকের দিনটি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, অর্থাৎ ২৪ দুগুণে ৪৮ ঘন্টা কিন্তু এই শুক্র শনির একটি বড় ফাঁকা রয়ে যাচ্ছে, এবং তার পরবর্তী সময় শনিবার কী ধরনের সিদ্ধান্ত আসবে কিংবা আদালতে সেই সেখানে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে এটি কিন্তু এখন ভাবনার বিষয়। আর ৪৮ ঘন্টার যে বিষয়টি তারা বলেছেন, আজকের সন্তুষ্টিকে সামনে রেখে তারা তাদের জনভোগান্তির কথা সামনে তুলে ধরেছেন। যেহেতু তারা লম্বা সময় যাবৎ, সপ্তাহখানেক যাবৎ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় রাজপথ দখল করে নিজেদের আন্দোলন এবং দাবির জায়গাটুকু জানাচ্ছিলেন, যার কারণে জনভোগান্তি অনেক হচ্ছিল। তাই দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ইশরাক হোসেন যেটি বলেন যে দুর্ভোগ তারা এড়াতে চান না, তাই ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা উঠে যাচ্ছেন। তবে তারা তাদের অন্য যেই দাবিটি ছিল, অর্থাৎ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের, সেই দাবিটির আন্দোলনটা কিন্তু চলমান রয়েছে। সেটিতে তারা এখন পর্যন্ত অনড় রয়েছে। এই যে দাবি করছেন যে দুই উপদেষ্টার পদত্যাগ করতে হবে, সেটা কি এই বিষয় সংক্রান্ত নাকি এছাড়া অন্যান্য বক্তব্য তারা রেখেছেন? তারা যেটি বলছেন যে এই দুই ছাত্র উপদেষ্টা তাদের এই শপথ প্রক্রিয়ায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নজরদারি করছেন কিংবা তাদের হাত রয়েছে যাতে এটি না হয়, এরকম অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব রয়েছে অবাধ, সুষ্ঠু, একটু নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দেওয়া কিংবা ব্যবস্থা করে দেওয়া সাধারণ মানুষের জন্য, সেটিকে প্রশ্নবিদ্ধ করছে এই দুই ছাত্র উপদেষ্টা। তারা বলছেন যে যে নিরপেক্ষ অবস্থানটুকু রয়েছিল অন্তর্বর্তী সরকারের, যে আস্থাটুকু তাদের ছিল, সেটি আসলে এখন হচ্ছে না। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা, নিরপেক্ষ অবস্থান থেকে টালমাটাল অবস্থায় নেয়ার জন্য তারা দায়বদ্ধ করছেন এই দুই ছাত্র উপদেষ্টাকে, এবং বলছেন যে তারা যেহেতু একটি রাজনৈতিক দলের অংশ, তারা রাজনৈতিক দলের হয়ে রাজনীতি করুক, কোনো উপদেষ্টা পরিষদের অংশ না হয়ে। এরকম অভিযোগের ভিত্তিতেই তারা বলছেন যে কোনোভাবে যাতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে এই দুই ছাত্র উপদেষ্টা, অর্থাৎ তথ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা, উভয়কেই পদত্যাগের দাবি জানিয়ে যাচ্ছেন। বিদা, আপনি মাঠে ছিলেন, আপনার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাই যে সারা সপ্তাহব্যাপী এই আন্দোলন এবং আইনের যে বিষয়গুলো, সেগুলো মীমাংসা হবে আসলে আদালতেই, সেটা তো নিশ্চয়ই সবাই এই ব্যাপারে অবগত রয়েছেন এবং তারা জানেন, সচেতনও। রাজনৈতিক যে নেতাকর্মীরা তারা যে এই যে প্রতিবাদের ভাষা হিসেবে রাজপথ অবরোধের জায়গাটা বেছে নিয়েছে, জনদুর্ভোগের কথা আজকে এসেছে, তারা কি মনে করছেন যে ৪৮ ঘন্টা পর কোনো প্রতিবাদ জানাতে গেলে সেই আবার একই কায়দায় জনদুর্ভোগ তৈরি করে তারা এভাবে পথে বসবেন, নাকি অন্য কোনোভাবে প্রতিবাদ করা যায় বলে মনে করেন? আজকে এই একই প্রশ্নটি আমরা
করেছিলাম যারা মাঠে নেতাকর্মীরা ছিল তাদের কাছে জনদুর্ভোগ তাদের চোখে পড়ছে কিনা, কিংবা রাজপথই কেন। তারা বলেছেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে ধরনের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষা, সামাজিক আকাঙ্ক্ষা কিংবা আর্থসামাজিক আকাঙ্ক্ষা ছিল, প্রতিটি আকাঙ্ক্ষা পূরণের জন্যই রাজপথকে বেছে নিতে হয়েছে। অর্থাৎ দাবিটিকেই আসলে মাঠে নিয়ে গিয়ে, সেটি আইনি লড়াই হোক কিংবা একেবারে সরকারের অবস্থান থেকে লড়াই হোক, প্রতিটি দাবি আদায় হয়েছে রাজপথ থেকে। এরকম দাবি করে তারা বলছেন যে রাজপথে থেকে তারা দাবিটি আদায় করে নিতে চায়, তাদের চাহিদাগুলো জানাতে চায়, কিংবা তাদের যৌক্তিক যে ভাবনাটুকু ওটি তুলে ধরতে চায়। কিন্তু ভিন্নভাবেও যে যাওয়া যায় এই বিষয়ে আসলে কারো তেমন কোনো যৌক্তিক মন্তব্য কিংবা যৌক্তিক উত্তর আমরা খুঁজে পাইনি। বিদা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউজ রুম থেকে।